সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। অফিস থেকে ফিরে স্টেশনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে নজর গেল রিকশা স্ট্যান্ডের দিকে। দেখলাম দাঁড়িয়ে আছে আমাদের পাড়ার সন্তু। আমাকে দেখেই বলল, দাদা চলে এসো, আমিও এবার বাড়ি যাব। অত বৃষ্টির পরেও ওয়েদারটা কেমন গুমোট হয়ে রয়েছে। স্টেশন থেকে আমার বাড়ি বেশ খানিকটা দূরে। বাড়ির সামনে রিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার জন্য পকেটে হাত দিতে যাব, হঠাৎ দেখলাম সন্তু চোখ মুছছে। ভাবলাম গামছা দিয়ে হয়তো ঘাম মুছছে, কিন্তু খুচরো পয়সা ফেরত নেওয়ার সময় দেখলাম সন্তু চোখের জল আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। সন্তু আমাদের এলাকায় সবার খুব পরিচিত মুখ। রিকশা চালিয়ে নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে সংসার চালায়। আর 5 জন রিকশাওয়ালার মতো সে নেশা করে না। সারা দিনের উপার্জন সে রাতে এসে স্ত্রীর হাতে তুলে দেয়। গৃহিণীর সুনিপুণ পরিচালনায় তার সংসার দিব্যি চলে যায়। তাদের যাবতীয় স্বপ্ন একমাত্র সন্তান ঋষিকে নিয়ে। পড়াশোনায় দক্ষ ঋষি স্কুলের শিক্ষকদের কাছে খুবই প্রিয়। সন্তুও একসময় অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, কিন্তু ভাগ্য তাকে ধাক্কা দিতে দিতে শ্যামনগর স্টেশনের রিকশা স্ট্যান্ডে এনে ফেলেছে। এখন সে সারাদিন রিকশা চালায়, আর সুযোগ পেলেই মনের টানে কাগজ কলম নিয়ে বসে যায় ছড়া কবিতা লিখতে। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার সন্তু, কাঁদছ কেন? বাড়িতে কি কোনো বিপদ? সন্তু জোর করে হাসতে হাসতে বলে, ও কিছু না দাদা, চোখে মনে হয় কিছু গেছে। এই বলে সে নিজের কষ্টটাকে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর সমস্যাটা না শোনা পর্যন্ত শান্তি পাব না। তাই বললাম, চলো সন্তু, বাড়ি থেকে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে যাবে। যা ভ্যাপসা গরম পড়েছে, আর পারা যাচ্ছে না। সন্তু কোনো বিরক্তি না করে আমার সঙ্গে বাড়ির ভেতরে এলো। ঘরে ঢুকে গিন্নিকে বললাম, দুজনকে ঠান্ডা জল দাও তো। কিছুক্ষণের মধ্যেই দুজনের জন্য লাড্ডু সহযোগে ঠান্ডা জল এলো। জল পান করতে করতে বললাম, হ্যাঁ এবার বলো তো সন্তু, তোমার সমস্যাটা কি? লজ্জায় মাথা নত করে সন্তু সেই একই জবাব দেয়, ও কিছু নয় গো দাদা। তার পিঠে হাত রেখে সস্নেহে বললাম, দেখো সন্তু, তুমি নির্দ্বিধায় আমাকে সমস্যার কথা বলতে পারো। পারলে সুপরামর্শই দেব, কিন্তু কোনো ক্ষতি করব না। সন্তু হঠাৎ পকেট থেকে একটা কাগজ বের করে বলে, দেখো তো দাদা, এই লেখাটা কেমন? সাগ্রহে তৎক্ষণাৎ পড়ে বললাম, বাহ, খুব ভালো তো কবিতাটা। এই কবিতাটা আবৃত্তি করে আমাদের ঋষি শ্যামনগর জোনে প্রথম হয়েছে। আমি বললাম, তাই নাকি? কার লেখা কবিতাটা? আগে তো কোনোদিন দেখিনি বা শুনিনি। প্রশ্নটা এড়িয়ে সন্তু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কিন্তু ঋষিদের স্কুল থেকে বলে দিয়েছে সাব ডিভিশনে এই কবিতা আর চলবে না, আরো ভালো কোনো কবিতা তৈরি করতে হবে। আমি বললাম, সে তো বুঝলাম, কিন্তু এই কবিতাটা চলবে না কেন? বিরক্ত হয়ে জিজ্ঞাসা করতে আমতা আমতা করে সন্তু বলে, দাদা ওটা আমি লিখেছি তো তাই। ওদের স্কুলের স্যার বলেছেন কোনো বিখ্যাত কবির কবিতা মুখস্থ করতে, তা না হলে প্রতিযোগিতায় দাঁড়াতে পারবে না। সন্তুর এই টুকটাক সাহিত্য চর্চার খবর আমরা শুনেছিলাম, কিন্তু কোনোদিন পরখ করিনি। অবাক বিস্ময়ে ওর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলাম, যে ছেলেটা সারাদিন রিকশা চালায়, তার কলম থেকে এমন কবিতা কি করে বের হয়? তাই করে আমার বয়স তো কম হলো না। গল্প, উপন্যাস, কবিতা কম তো পড়িনি, তাই তার গুণাগুণ সম্বন্ধে একটু আধটু ধারণা তো হয়েছে। সন্তুর এই কবিতা যে কোনো নাম করা কবির কবিতা অপেক্ষা কম নয়, কিন্তু শুধু রিকশাওয়ালার লেখা বলে তাকে স্বীকৃতি দিতে এত দ্বিধা। মনের মধ্যে হঠাৎ একটা জেদ চেপে বসল, চোয়ালটা শক্ত হয়ে এলো। সন্তুর পিঠ চাপড়ে বললাম, সন্তু, হাল ছেড়ো না। তোমার ছেলেকে নিয়ে কাল বিকেলেই আমার কাছে এসো, দেখি আমি কি করতে পারি। পরের দিন সন্ধ্যার মুখে ঋষিকে নিয়ে হাজির সন্তু। জানতে পারলাম স্কুল থেকে ওকে কবি শ্রীজাতর একটি কবিতা মুখস্থ করতে দিয়েছে, কিন্তু ঋষির খুব ইচ্ছা সে তার বাবার কবিতা আবৃত্তি করবে।
তার বিশ্বাস যে কবিতা তাকে শ্যামনগর জোনে প্রথম পুরস্কার এনে দিয়েছে সেই কবিতাই তাকে সাব ডিভিশনেও পুরস্কার এনে দেবে। কিন্তু সব শুনে ঋষিকে বললাম, শোনো বাবা, শ্রীজাতর কবিতাটা তুমি মুখস্থ করো, স্কুলে ধরলে তুমি ওটাই বলবে, কিন্তু মনে মনে প্রস্তুতি নাও তোমার বাবার কবিতাটাই তুমি সাব ডিভিশনে আবৃত্তি করবে। আমার কথা শুনে চমকে ওঠে সন্তু, বলে ওঠে, কি বলছো গো দাদা, স্কুলে আর আমার ছেলেকে ঢুকতে দেবে? আমি বললাম, চিন্তা করো না সন্তু, এ যুগে পুরস্কার তাই সব, কিভাবে এলো সেটা বড় কথা নয়। আর তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস তোমার কবিতার বিষয়ে ভাবনাই ঋষিকে জিতিয়ে দেবে, আর ও যদি সাব ডিভিশনে প্রথম হতে পারে তাহলে স্যাররা এসব ভুলে যাবেন। গোপনে প্রস্তুতি চলতে লাগল। স্কুলে এক কবিতা আর বাড়িতে অন্যটা। ঝুঁকি তো একটা ছিলই। শিক্ষকদের কথা অমান্য করে ব্যর্থ হলে তার ফল মারাত্মক হতে পারে। না নিয়ে কে কবে সাফল্যের স্বাদ পেয়েছে। আর তাছাড়া ঋষির মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার মতো মানসিক দৃঢ়তার অভাব ছিল না। সেদিন ব্যারাকপুরে সুকান্ত সদন কানায় কানায় পূর্ণ। প্রতিযোগী ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় ছাত্রছাত্রী, ছেলে মেয়েদের পারফরম্যান্স দেখার জন্য। একে একে সবাই মঞ্চে উঠছে, সাধ্যমতো সৃজনশীলতা তুলে ধরছে। যথাসময়ে ঘোষক ঘোষণা করলেন, এবার আবৃত্তি করবে ঋষি মণ্ডল। ঋষি মঞ্চে উঠছে। আমি আর সন্তু শক্ত হয়ে চেয়ারে চেপে বসলাম। মুহূর্তের জন্য আমাদের যেন শ্বাস রোধ হয়ে আসছে। আমি আমার বুকের ধরাস ধরাস আওয়াজ নিজের কানে শুনতে পাচ্ছি। আগে কোনোদিন এই রকম অবস্থার মধ্যে আমি পড়িনি। যথারীতি মঞ্চে উঠেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঋষি আবৃত্তি শুরু করল। বিচারকরা পরস্পরের মুখের দিকে তাকাচ্ছেন, ছেলেটি কবির নাম না বলেই আবৃত্তি শুরু করেছে। এমনটা তো তারা কখনোই শোনেননি। ঋষির স্কুলের শিক্ষকরা লজ্জায় মাথা নিচু করে নিলেন। 15 দিন ধরে ছেলেটাকে তারা কি শিখিয়েছেন, আর আজ ভুল করে কি আবৃত্তি করছে। তারাই বা কি করে জানবেন যে ভুল করে নয়, ঋষি ইচ্ছে করেই পরিকল্পনা মাফিক তার বাবার লেখা কবিতা আবৃত্তি করছে। ঋষির আবৃত্তি শেষ। হাততালিতে ফেটে পড়ল সমগ্র প্রেক্ষাগৃহ। বিচারকরাও মুগ্ধ দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে করতালি দিতে থাকলেন। কিন্তু সে যে কবির নাম বলেনি। হাততালি কমতেই মাইক্রোফোনটা আরো কাছে টেনে নিয়ে ঋষি বলল, এতক্ষণ যে কবিতাটি আমি আবৃত্তি করলাম সেটি লিখেছেন সন্তু মণ্ডল, আমার বাবা, পেশায় রিক্সা চালক।